হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীথের ভয়। আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি উপেন মান্নার লেখা ডাকিনী ভিলার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটা এখনও শোনেনি তারা এই গল্পের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে শুনে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলটা নতুন শুনছো বা দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে এবং অতি অবশ্যই অলটাকে প্রেস করে রাখবে, যাতে যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো বা গল্প ছাড়বো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর গল্পগুলো কেমন লাগছে লিখতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজের নাম নিশীথের ভয়, সেই পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো আর বেশি দেরি করছি না, সোজা আজকের গল্পে চলে যাচ্ছি। আজকের গল্প উপেন মান্নার লেখা ডাকিনী ভিলা দ্বিতীয় পর্ব। মনে পড়ল স্টেশন মাস্টারের মুখের ছবি। যখন আমি তাকে আমার গন্তব্যস্থলের কথা বলেছিলাম তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি যেন একটু ভীত হয়ে পড়েছিলেন, তাই বারবার অনুরোধ করছিলেন শেষ ট্রেনটিতেই যেন আমি ফিরে যাই। কিন্তু হরিনারায়ণ যদি সেই মুহূর্তে এসে হাজির না হতো বা একটু দেরি করত তাহলে আমি কলকাতাতে ফিরে যেতাম। হরিনারায়ণের যে সাহস আছে এবং সে যে বর্তমান ঘটনাবলীর সঙ্গে অভ্যস্ত, তার আচার আচরণে সেটা বুঝতে পারা যায়। নিরুদ্বেগ চিত্তে সে গাড়ি হাঁকিয়ে চলেছে। যে গাড়ির বাহন দুটি গরু হয়েও যেন গরু নয়, যেন ড্রাগন গরু, সাধারণ গরুর চেয়ে শতগুণে শক্তিশালী। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকমের বড় বড়। নিঃশ্বাসে বিচ্ছুরিত হচ্ছে আগুনের ফুলকি। গেটের সামনে গাড়িটা পৌঁছাবা মাত্রই কড়কড় ক্যাঁচ ক্যাঁচ ঘর ঘর শব্দ তুলে গেটটা খুলে গেল। মনে হলো গেটটা বহুদিন যাবৎ খোলা হয়নি, অথবা জরাজীর্ণ গেটটি শেষ অবস্থায় এসে হাজির হয়েছে। অথচ আশ্চর্যের বিষয়, গেটটিকে কে যে খুলে দিল তা দেখতে পেলাম না। নীলাভ আলোটি তখনও জ্বলছিল, কিন্তু সেই আলোয় কোনো মানুষকে আমি দেখতে পেলাম না। গেটটি যেন আপনা হতেই খুলে গিয়ে গাড়িটিকে ভেতরে প্রবেশ করতে দিল। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই আবার কানে এলো সেই অবরুদ্ধ কান্নার স্বর। এত তীব্র আর এত তীক্ষ্ণ যে কোনো মানুষ ওরমভাবে কাঁদতে পারে, তবু বিশ্বাস হয় না। আমি কেমন যেন উন্মনা হয়ে পড়লাম। হরি সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে এক লাফে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গেল। সেই তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ আমার কানে বাজছে, আর কান্নার সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটা ধকধক করে লাফিয়ে উঠছে, এটা বেশ বুঝতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়িয়ে নিয়ে যেতে চাইছে। আমি দুহাত দিয়ে কান দুটোকে চেপে ধরলাম, কিন্তু তা সত্ত্বেও কান্নার শব্দকে প্রতিহত করতে পারলাম না। গাড়ির গরু দুটি ছাড়া আর কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছিলাম না, অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমার দিকে লেলুপ দৃষ্টি মেলে দেখছে, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে লক্ষ্য রাখছে, আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলাম। হরির বাড়ি ভেতর চলে যাওয়ার পরই গরু দুটো মাথা ঘুরিয়ে আমাকে এক দৃষ্টে নজর করছে। তাদের দৃষ্টিতে ফুটে উঠেছে জিঘাংসার লালসা। লকলকে জিভ বেরিয়ে এসেছে ওদের মুখ থেকে। আগুনে ভাঁটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা। ওরা যেন আমাকে গিলে ফেলতে চাইছে ওদের দৃষ্টি দিয়ে। বুঝতে পারছি হয়তো যে কোনো মুহূর্তে গরু দুটো লাফ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে, কিন্তু ওদের প্রভুকে হয়তো ওরা ভীষণ ভয় করে, সেই জন্যই ওরা সাহস পাচ্ছে না। এমন সময় সেই কান্না থেমে গেল। হাত দুটো কান থেকে নাবিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কি দুঃসহ এই অমানসিক কান্নার শব্দ! ভাবলেও শরীরের রক্ত শুকিয়ে যায়। কান্নার শব্দ থেমে যাওয়া মাত্রই গরু দুটো মুখ ঘুরিয়ে নিল আমার দিক থেকে। আমিও কিছুটা স্বস্তি বোধ করলাম। হরি বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। হাসতে হাসতে বললে, এসো দাদা, ঘরটা ঠিকঠাক করে এলাম। জানোই তো নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছি, সব কিছু নিজের হাতেই করতে হয়। তোমাকে ওপরে নিয়ে যাবার আগেই ঘরটা একবার দেখে এলাম ঠিক আছে কিনা। নেবে এসো, নেবে এসো। আশ্বস্ত হলাম হরিকে দেখে। হেসে বললাম, আরে না না, ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না। কথাটা বলতে বলতে আমি গাড়ি থেকে নেমে হরিকে অনুসরণ করলাম।
নিস্তেজ এক ফালি চাঁদ আকাশের এক কোণকে আলোকিত করার চেষ্টা করছিল বাড়িটার ঠিক পেছন দিকের আকাশে। এক লহমার জন্য মনে হলো এই নরকপুরীর যবনিকা উঠবার পূর্ব মুহূর্ত যেন নেহাত করুণাবশত ওই এক ফালি চাঁদের এক টুকরো আলো ঠিকরে পড়েছিল বাড়িটার মাথায়। বাড়িটাকে অতি প্রাচীন পোড়ো বাড়ি বলে আখ্যায়িত করলেই বোধহয় ঠিক মানানসই হবে। যেন প্রকাণ্ড এক হাঁ করে সব কিছু গিলে খেতে চাইছে সে। চাঁদের ওই অস্পষ্ট আলোয় বাড়িটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল, কেননা আমি গাড়ি থেকে নামবার সঙ্গে সঙ্গেই গেটের সেই নীলাভ আলোটি নিভে গিয়েছিল বলে। কয়েক পা এগিয়েই হঠাৎ থেমে গেলাম। এই অন্ধকারে বাড়ির ওই অন্ধকূপের মধ্যে ঢুকতে যেন মনে সায় পেলাম না। একটু আগেই যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল ও ভীত করে তুলেছিল, সে কথা মনে হতেই হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল। মনে হলো বাড়িটার ভেতরে এমন কিছু আছে যা অমঙ্গলজনক, যা মানুষের পক্ষে শুভ নয়। কিন্তু অমঙ্গলের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এখন ওসব কথা ভেবে কি লাভ? এখন হাজার ইচ্ছে থাকলেও ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে আমার কাছে, সুতরাং আমাকে এগিয়ে যেতে হবেই। অথচ অবাক হচ্ছি এই কথা ভেবে হরি কত সহজে স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলছে বাড়িটার দিকে। ভেবে আশ্চর্য হচ্ছি যে হরি এই বাড়িতেই থাকে এবং নিঃসঙ্গ জীবনযাপন করে নির্ভয়ে। যাই হোক, মনটাকে শক্ত করে ফেললাম। হরি যদি থাকতে পারে তবে আমি বা থাকতে পারবো না কেন? কিসের ভয়? জীবন্ত মানুষ আমি, মৃত মানুষকে মানে অশরীরীকে ভয় করতে যাব কোন দুঃখে? আরও কয়েক পা এগিয়ে গেলাম। সতর্ক দৃষ্টি মেলে চারিপাশে চোখ বুলিয়ে ভালো করে বাড়িটার পরিস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাইলাম। না, তেমন কিছু নজরে পড়ছে না। পাড়াগাঁয়ের রূপ যেমন হয় ঠিক তেমনই পরিবেশ। কয়েকটা নারকেল আর তাল গাছ মাথা উঁচু করে বাড়িটার এধারে ওধারে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে সেদিকে ভরা রয়েছে ঝোপঝাড়। অন্ধকারের মধ্যে যত দূর চোখের দৃষ্টি চলে তার মধ্যে কোনো বাড়ি চোখে পড়ল না। বাড়ির পূর্ব দিকটায় কয়েকটি বড় বড় গাছ অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ একটা কিছু দেখতে পেয়ে চমকে উঠলাম। যে দিকটায় ঝোপঝাড়ে ভরা, সেই ঝোপের মধ্যে থেকে যেন একজোড়া চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। জন্তু জানোয়ারের চোখ রাত্রে জলে আমরা জানি, তবে কি কোনো জন্তু জানোয়ার উৎপেতে বসে রয়েছে ওখানে? আমি নিঃসন্দেহ হওয়ার আশায় আর একবার তাকালাম, কিন্তু সেই জলজলে চোখ দুটি ধীরে ধীরে ওপর দিকে উঠতে শুরু করলো। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটা প্রকাণ্ড ছায়ামূর্তি মিলিয়ে গেল সামনের তাল গাছটাকে আশ্রয় করে। চলার শক্তি যেন হারিয়ে ফেলছিলাম। সম্বিত ফিরে এলো হরির কথায়। কি দেখছো দাদা? ও সব কিছু নয়, চলে এসো। হয়তো কিছুই নয়, আমার চোখের ভুলও হতে পারে। কোনো কথা না বলে পা বাড়ালাম হরিকে অনুসরণ করে, কিন্তু তবু যেন মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হচ্ছিল শত শত অশরীরী দেহধারীরা যেন আমার আশেপাশে চলতে শুরু করেছে। তাদের চলার শব্দ, এমনকি তাদের হিমশীতল নিঃশ্বাসের হাওয়া আমার গায়ে এসে লাগছে। বেশ বুঝতে পারছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, শীত শীত অনুভব করছি। প্রায় মুহ্যমান হয়ে হরির সঙ্গে ঢুকলাম সেই প্রকাণ্ড বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পা দেবার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল আলো। একেবারে অন্ধকারের মধ্যেই এই আলো যেন মৃত সঞ্জীবনীর কাজ করল। মনে সাহস ফিরে এলো। আমরা দোতলার একটি সুসজ্জিত কক্ষে এসে পৌঁছালাম। হরিনারায়ণ বললে, এই ঘরটাই তোমার জন্য ঠিক করে রেখেছিলাম দাদা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে হরি, সত্যিই তোমার তারিফ না করে পারছি না। আমি বেশ খুশি খুশি মনেই বললাম। বাড়ির বাইরে থেকে দেখে এ ধরনের আধুনিক সাজ সরঞ্জামে ভরা ঘর কল্পনা করাই কষ্টসাধ্য। বিনয়ের হাসি হাসল হরি, বললে, শুনে আনন্দ হলো দাদা। আপাতত আমি যাচ্ছি, তোমার দরকার হলেই টেবিলে যে কলিং বেলটা আছে ওটা বাজিও, আমি হাজির হব। এখন তুমি খুবই ক্লান্ত, অনেকটা পথ এসেছো, এখন তোমার ঘুমের প্রয়োজন। আমি চলি তাহলে। বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে বড়ই ক্লান্ত মনে হচ্ছিল, সুতরাং হরির কথায় কোনো প্রতিবাদ করলাম না। সকালবেলায় না হয় কথাবার্তা হবে। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়, কিন্তু পরিশ্রান্ত হলেও আমার চোখে ঘুম এলো না। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করতে গেলেই হাজার রকমের দুঃস্বপ্ন এসে জড় হতে থাকে মনের মধ্যে। প্রথম থেকে ঘটনার রোমন্থন শুরু করলাম।
আর প্রতি মুহূর্তেই শিউরে উঠতে শুরু করলাম। যে পরিবেশের মধ্যে দিয়ে হরি আমাকে এই অট্টালিকায় নিয়ে এলো, সে পরিবেশ তো সাধারণ পরিবেশ নয়। সব কিছুকেই একটা অবাস্তব এবং মানুষের বুদ্ধিযুক্তির বাইরে বলে মনে হলো। যা কিছু ঘটতে দেখলাম তা এক পৈশাচিক কর্মকাণ্ড ছাড়া আর কি হতে পারে। পর মুহূর্তেই ভাবলাম, তবে কি হরিনারায়ণ পিশাচ সিদ্ধ? ড্রাগন গরু, অতিকায় রক্তচোষা বাদুর, ভুতুরে কান্না, এসব তবে কি? আর এই পরিবেশ সৃষ্টি হলো কেমন করে? এর সবে কি তাহলে হরির কাজ? কারণ ঘটনাগুলি আমার মনে গভীরভাবে দাগ কাটলেও হরির মধ্যে তার এক বিন্দু আভাস পাওয়া যায়নি। বিছানা থেকে উঠে পড়লাম। মনের অস্থিরতা বেড়ে চলল। আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। হঠাৎ খেয়াল হলো জানলাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানলা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে আছড়ে পড়ল। বুঝলাম আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তারই আভাস ভেসে আসছে হাওয়ার সঙ্গে। জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারিদিক। জানলাটা বন্ধ করে দিয়ে ফিরে এসে বিছানায় বসতে যাব, হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনাদ আমাকে সচকিত করে তুলল। একটা অমানসিক করুণ আর্তনাদ। জীবনে কখনোই এমন ধারা করুণ আর্তনাদের কথা শুনিনি। করুণ সুরের আর্তনাদ হলেও সেই আর্তনাদের মধ্যে একটা বীভৎসতার লক্ষণ সুপরিস্ফুট ছিল। যে বাড়িতে একমাত্র হরি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাস করে না, সেই বাড়িতে এমনভাবে কে কাঁদে? বিশেষ করে মেল সুরের কান্না। তবে কি হরি আমার কাছে কিছু গোপন করছে? আমি যেন কেমন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সেই আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছুটা এগোতেই মনে হলো পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ। কিন্তু আমি দরজার সামনে দাঁড়াবা মাত্রই সব কিছু থেমে গেল। নিমেষে বিরাজ করতে লাগলো এক অদ্ভুত নিস্তব্ধতা। চারিদিকে ঘিরে যেন এক থমথমে ভাব অনুভূত হতে লাগলো। রহস্যের জালে যেন আরো গভীরভাবে জড়িয়ে পড়লাম। এখন আমার কি করা উচিত? নিজেকেই নিজে প্রশ্ন করলাম। নিজের ঘরে ফিরে যাব অথবা কান্নার উৎসকে দেখব? ভাবতে গিয়ে মনে হলো সকাল থেকে এই গভীর রাত অবধি যখন কোনো বিপদে পড়তে হয়নি, তখন কোনোরূপ বিপদ আমাকে স্পর্শ করবে না। মনে হওয়া মাত্রই সামনের দরজাটা ঠেলে খুলে ফেললাম। দরজা খোলা মাত্রই যে দৃশ্য ফুটে উঠলে আমার চোখের সামনে, তা যেমন বিস্ময়কর তেমনই ভয়াবহ। শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্থানুবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। ঘরের ঠিক মধ্যিখানে একটি কাঁচের আধারে শুয়ে আছে একটি সুন্দরী রমণী। কফিনের আকারে তৈরি হলেও আধারটি ঠিক কফিন নয়। স্থির দৃষ্টি মেলে সে চেয়ে রয়েছে আমার দিকে। নিষ্পলক প্রাণহীন চোখ দুটি সতেজ এবং জীবন্ত বলে মনে হতে লাগলো। সে দৃষ্টিতে যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই দিকে। চোখ ফেরানো দুষ্কর হয়ে উঠল আমার কাছে। মেয়েটির সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা, কেবলমাত্র মুখমণ্ডলটুকু ছাড়া। প্রাচীন মিশরে মমি করে যেমন করে দেহগুলিকে সংরক্ষিত করা হতো, প্রায় ঠিক সেইভাবেই মেয়েটির দেহটিকে ব্যান্ডেজে ঢেকে রাখা হয়েছে। চোখের মণি থেকে যেন একটা ক্ষুধার্ত শানিত রশ্মি নির্গত হয়ে আমাকে অলক্ষ্যে লেহন করে চলেছিল। দেহটুকু বাদ দিয়ে কেবলমাত্র মুখমণ্ডলটিতে দৃষ্টি নিবদ্ধ রাখলে মনে হবে একজন সুন্দরী যুবতী তার শয্যা থেকে নিরীক্ষণ করছে আগন্তুক মানুষটিকে। বেশিক্ষণ সেই দৃষ্টির সামনে চোখ রাখা যায় না। শিরশির করে ওঠে শরীর। অদম্য মনের জোরে চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মুহূর্তে মনে হলো আমি যেন এক দুরন্ত অদৃশ্য এক শক্তির বাঁধন ছেড়ে নিজেকে মুক্ত করতে পেরেছি। যদি না পারতাম, জানি না আমার কি পরিণতি হতো। যাই হোক, মেয়েটির মধ্যে, বিশেষ করে ওই অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ভয়ানক এক সম্মোহনী শক্তি ছিল, সে কথা অস্বীকার করতে পারলাম না। কিন্তু এই হরিনারায়ণ তাহলে মেয়েটিকে এখানে রেখেছে কেন? মিশরের দেশে মমি হলে না হয় বুঝতে পারতাম যে হরির একটা হবি আছে, কিন্তু এ তো দেখছি আমাদের বাঙালি ঘরের মেয়েদের মতোই চেহারা। আর যদি মমি করে মেয়েটিকে রাখা হয়ে থাকে, তবে তার মুখমণ্ডল, এমনকি তার মাথার চুলগুলিকে পর্যন্ত খুলে রাখার অর্থ কি হতে পারে? ভীষণ শব্দে একটা বাজ পড়ল। বৃষ্টি পড়তেও শুরু করেছে। ঠান্ডা জোলো হাওয়া এসে লাগছে আমার গায়ে। বজ্রপাতের শব্দে জরাজীর্ণ বাড়িটা কেঁপে কেঁপে উঠল। আমি নিজের কামরায় ফিরে যাবার পূর্ব মুহূর্তে আর একবার দৃকপাত করলাম ঘরের ভেতরটায়।
আর সেই মুহূর্তে প্রচণ্ডভাবে চমকে উঠলাম। জীবনে এতটা চমক বোধহয় কোনোদিনই আসেনি। সেই চমকের সাথে সাথে একটা ভয়াল করাল ছায়া যেন আমার মানসিক চিন্তাধারাকে ওলটপালট করে দিতে চাইল। দু হাত দিয়ে আমার দুটি চোখ ভালো করে রোগড়ে নিয়ে দেখতে চেষ্টা করলাম। আমি কি স্বপ্ন দেখছি অথবা আমার মনের ভ্রম, কোনটা? কিন্তু না, যা দেখছি তা সত্য। একটু আগে মেয়েটির যে চক্ষু দুটি বর্ণনা করেছিলাম সেই চক্ষু আর খোলা নেই। তার পরিবর্তে সেই কাঁচের আধারের মধ্যে শায়িত রয়েছে মেয়েটি। চোখ দুটো তার বোঝা এবং মেয়েটির মুখে ফুটে আছে মৃদু হাসির ঝলক। যে ঠোঁট দুটি বন্ধ ছিল তাও যেন ঈষৎ ফাঁক হয়ে পড়েছে। টকটকে লাল ঠোঁট দুটি, ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে মেয়েটির সারিবদ্ধ সুন্দর দাঁতের বাহার। সাহসেরও একটা সীমা আছে, সে সীমা বোধহয় আমাকে ছাড়িয়ে গেছে। মনে হলো এক ছুটে ফিরে যাই নিজের ঘরে, কিন্তু পা দুটো অচল অনড় হয়ে তাদের অবস্থা জানিয়ে দিল। সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কাঁচের কফিনটার দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলক এসে ঘরের সব কিছুকে মাঝে মাঝে ঝলসে দিয়ে যাচ্ছে। আমি দেখছি, আমাকে যেন দেখতেই হবে, না দেখে আমার উপায় ছিল না। কাঁচের সেই কফিনটা মনে হলো একটু যেন নড়ে উঠল। পরক্ষণেই ডালাটা দুফাক হয়ে খুলে গেল। তারপর সেই শায়িত সুন্দরীর চোখের পাতা দুটো খুলতে লাগলো ধীরে ধীরে। তার সেই ভয়ঙ্কর রক্ত শীতল করার চাউনি দিয়ে সে যেন আবার আমাকে লেহন করে চলল। সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা থাকা সত্ত্বেও মেয়েটি উঠে বসলো কফিনের মধ্যে। রক্তবর্ণ জিভ বার করে কয়েকবার ঠোঁট দুটোকে ভিজিয়ে নিয়ে কফিনের ডালার উপরে হাত দুটোকে প্রসারিত করে নিজেকে কফিনের বাইরে নিয়ে এলো সে। বিস্ময়ে বিমূঢ় অবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে আমি তাকিয়ে আছি মেয়েটির দিকে। শত চেষ্টা করেও আমার চোখ দুটোকে অন্যদিকে ঘোরাতে পারলাম না। একটা অদৃশ্য শক্তি যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। মেয়েটি এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। তার চোখ দুটো কিসের আনন্দে যেন চকচক করে উঠছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো যখন তার চোখের ওপরে এসে আছড়ে পড়ছে, তখন আরও উজ্জ্বল হয়ে উঠল তার বীভৎস চাহনি। যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো থেকে, আর সেই আগুনের হলকায় আমি যেন দগ্ধ হতে চলেছি। অনেকটা কাছে এগিয়ে এসেছে সে। এতক্ষণ তার ঠোঁট দুটো ছিল বন্ধ, এবার হঠাৎই সেটা খুলে গেল। লকলকে লাল জিভ বেরিয়ে এলো তার মুখগহ্বর থেকে। সেই ভয়ঙ্কর মূর্তির দিকে তখন আমি চেয়ে আছি নিষ্পলক দৃষ্টি মেলে, নির্বাক বোধহীন হয়ে। আমার নিজের বলতে যেন কিছুই করণীয় নেই। মেয়েটি আরও এক পা করে এগিয়ে এসেই চিৎকার করে উঠল। মনে হলো কেউ যেন করুণ সুরে বিলাপ করে চলেছে, কিন্তু বড়ই তীব্র সে স্বর কানের মধ্যে প্রবেশ করে মানুষকে দিশাহারা করে তোলে। মনে পড়ল এইরকম অমানসিক বিলাপের সুর শুনতে পেয়েছিলাম এখানে আসার পথে, এবং আরও একবার বাড়িতে প্রবেশকালে। মেয়েটির ঠোঁট দুটো ধীরে ধীরে কাঁপছে, আর সেই ঠোঁট ফাঁক করে বেরোচ্ছে এই অপ্রাকৃত শব্দধ্বনি, যে ধ্বনিকে একজন মহিলার ক্রন্দন ধ্বনি বলে মনে করা হয়। আমি যেন এতক্ষণ তন্ময় হয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম নিজের সত্তাকে। হঠাৎই এই বুক কাঁপানো ধ্বনি আমার সম্বিত ফিরিয়ে আনলো। আমার মনে হলো আমি যেন এক অদ্ভুত জগৎ থেকে হঠাৎই নিজের জগতে ফিরে এসেছি। মেয়েটি এগিয়ে আসছে আমার দিকে, নিষ্পলক চোখে ঝরছে আগুনের হলকা, যেন এক মূর্তিমতী অভিশাপ। ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা তাজা রক্ত চুষে খাবার উল্লাসে, আনন্দে। আরও কাছে এগিয়ে এলো ওই ভয়ঙ্কর ডাকিনী। লোবাতুর হিংস্র চোখ দুটি আরও বড় হয়ে উঠল। জিভ বার করে একটা টাকাস করে শব্দ করল সে। ব্যান্ডেজ দিয়ে বাঁধা হাত দুটো প্রসারিত হলো আমার দিকে। আমি সভয়ে পিছিয়ে এলাম দুপা। জড়তা আমার আগে থেকেই দুর্বৃত হয়েছিল। ফিরে এসেছিল মানসিক স্থিরতা। ছুটে যে পালাবো সেই সময়টুকুও ছিল না। রক্তপিপাসু ডাকিনী যখন একেবারে সামনাসামনি এসে গেছে, আমিও কয়েক পা পিছিয়ে গেলাম। কিন্তু আমার দৃষ্টি মুহূর্তের জন্য অন্যদিকে না ফিরিয়ে পেছন দিকে সরে যেতে থাকলাম। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে সে লাফ দিয়ে পড়বে আমার ঘাড়ে। সুতরাং মনকে দৃঢ় করে প্রস্তুত হলাম। প্রয়োজন হলে সর্বশক্তি নিয়োগ করে ওর আক্রমণকে প্রতিহত করতে হবে।
আর এ কথাটাও জানি যে আমার সাহস হারালে চলবে না, মনকে কঠিন করে রাখতে হবে। সাহস হারালে মৃত্যু অবধারিত বুঝতে পারলাম। পেছন হাঁটতে গিয়ে হঠাৎ একটা লোহার রড দেখতে পেয়ে গেলাম, পাশেই পড়ে রয়েছে। চোখের পলক পড়ার থেকেও দ্রুত বেগে কুড়িয়ে নিলাম সেই রডটি। মনটা দ্বিগুণ উৎসাহে ভরে উঠল। রডটা হাতে নিয়ে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আর এক পা অগ্রসর হলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেবো। তা সে অশরীরী ডাকিনি অথবা রক্ত মাংসের মানুষ যেই হোক না কেন। ঘর থেকে বেরিয়ে এসেছিলাম বারান্দায়। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে চলছিল ঝড়ের তাণ্ডব, কিন্তু কোনো দিকেই তখন আমার হুঁশ ছিল না। মেয়েটির একজোড়া অস্বাভাবিক চোখের তারায় তখন আমার প্রাণ মন সব নিবদ্ধ। জলের ঝাপটা এসে আছড়ে পড়ছে আমাদের গায়ে, সর্বাঙ্গ ভিজে উঠেছে এর মধ্যেই। এক ঝলক বিদ্যুতের আলো এসে পড়ল মেয়েটির মুখে। সে একটা অস্বাভাবিক চিৎকার করে লাফিয়ে পড়ল আমার দিকেই। ক্ষিপ্রবেগে পিছিয়ে এলাম আমি কয়েক পা। মেয়েটি লক্ষ্যভ্রষ্ট হলো। একটুর জন্য ওই দানবীয় কবল থেকে নিজেকে বাঁচাতে সমর্থ হলাম বটে, কিন্তু সে যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার মুখের চেহারা হলো আরও ভয়ঙ্কর। লকলকে জিভ বেরিয়ে এলো তার মুখ থেকে। রক্তের নেশায় যেন সে উন্মাদ হয়ে গেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৃঢ় মুষ্টিতে লোহার রডটি মেয়েটির মাথা লক্ষ্য করে উঁচিয়ে ধরলাম। আর এক পা অগ্রসর হলেই আমি ওর মাথাটা গুঁড়িয়ে থেতো করে দেবো। উত্তেজনায় তখন আমার সারা শরীর ঠক ঠক করে কেঁপে চলেছে। হরির বাড়িতে এসে শেষ অবধি এমন মারাত্মক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে তা আমি ভাবতেই পারিনি। মেয়েটি আর এক পা এগিয়ে আসতেই সজোরে আমি লোহার রডটা ওর মাথা লক্ষ্য করে চালিয়ে দিলাম। কিন্তু পর মুহূর্তেই বিস্ময় অভিভূত হয়ে গেলাম ঘটনার আকস্মিকতায়। যেই মুহূর্তে আমি রডটা চালিয়ে দিলাম মেয়েটির মাথার দিকে, ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে হরিনারায়ণ এসে রডটা ধরে ফেলল। আর এক সেকেন্ড দেরি হলে হয়তো মেয়েটির মাথাটা দুফাঁক হয়ে যেত রডের আঘাতে। হরিকে দেখে মেয়েটি যেন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। হরি কোনো কথা না বলে মেয়েটির দিকে ভৎসনার চোখে তাকিয়ে আদেশের সুরে বলল, তোমাকে অনেকবার সাবধান করে দিয়েছি ইলা, যে তুমি কখনো আমার বন্ধু বান্ধবের প্রতি অসদাচরণ করবে না, কিন্তু আমি খুবই দুঃখিত তোমার ব্যবহারে। ছি ছি, যাও যাও, নিজের ঘরে ফিরে যাও। ইলা সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে গেল। হরি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, দাদা তুমি বাইরে বেরিয়ে এসেছো কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকা নিরাপদ নয়, তোমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলেই হরিনারায়ণ ঢুকে গেল ইলার ঘরের মধ্যে। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ একটা প্রচণ্ড কৌতূহল মনটাকে উতলা করে তুলল। হরি কি করছে ইলার ঘরে? আমাকে তা দেখতেই হবে। আমি নিজের ঘরের দিকে না গিয়ে ফিরে চললাম ইলার ঘরের দিকে। চুপিসারে বাইরে থেকে ভেতরটা তাকাতেই এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল আমার চোখের সামনে। হরির চোখ দিয়ে যেন অগ্নি বর্ষিত হচ্ছে। হাতে একটা প্রকাণ্ড চাবুক, আর সেই চাবুক দিয়ে ইলাকে সাপাসাপ মেরে চলেছে। ইলার মুখ দিয়ে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ, যে শব্দ আমি এর আগেও কয়েকবার শুনেছি। হরিকে বলতে শুনলাম, শোনো ইলা, আমি চাই না তুমি আমার আদেশকে অমান্য করো। তোমার যা প্রয়োজন আমি সবসময় তা তোমাকে জুগিয়ে চলেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি লোভের মাত্রা বাড়াতে চাও তার ফল কিন্তু ভালো হবে না। যাও, তোমার জায়গায় ফিরে যাও। ইলা কোনো কথা না বলে সেই কাঁচের বাক্সের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। হরি একটি জীবন্ত মুরগি সেই কাঁচের বাক্সের মধ্যে ঢুকিয়ে ডালাটা বন্ধ করে দিল। আমি লঘু পদক্ষেপে দ্রুত ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় শুয়ে চিন্তা করতে লাগলাম, একটু আগে যা দেখলাম তা কি সত্য? বাস্তবের সঙ্গে এই ঘটনার মিল কতটুকু? অথবা আমি কি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখতে চলেছি? মেয়েটি কে? আর ওই মেয়েটিকে ওই অবস্থায় রাখার মানেটাই বা কি? ইলা কি জীবিত অথবা সে মৃত? কোনটা ঠিক? সাধারণ মানুষের সঙ্গে ওর মিল কোথায়? হাজার প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু সমাধান করার মতো কোনো সূত্রই আমি খুঁজে পাচ্ছিলাম না। একমাত্র হরিকে পেলে তার কাছে জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো রাস্তাই দেখতে পেলাম না। জীবন্ত মূর্তিগুলোকে কেন ইলার সঙ্গে রাখা হলো এ কথাটা ভেবে খুবই অবাক হয়ে গেছি, কিন্তু কোনো সমাধানে পৌঁছতে পারছি না। মাঝে মাঝে এক আশঙ্কা গুড়গুড় করে উঠছিল মনের মধ্যে। অনুভব করছি আমার চারিদিকে যেন এক অশুভ ইঙ্গিত একযোগে তাদের ঐক্যতান শুরু করেছে, কিন্তু আমার ঠিক এই মুহূর্তে করণীয় বলতে কিছুই নেই। হরির আতিথ্য গ্রহণ করেছি, হরি এখন আমার ভরসা। অথচ হরি কেমন যেন স্বচ্ছন্দে এখানে বাস করছে।
একথা চিন্তা করে বিস্মিত হলাম। এসবের মধ্যে হরি নিজেকে কিভাবে যে জড়িয়ে ফেললো তা অনুমান করা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। খট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম জানলাটার দিকে। একটা দমকা হাওয়া যেন ছুটে এলো। আমি কিছু দেখবার আগেই দপ করে নিভে গেল ঘরের আলো। কিন্তু ওটা কি? ওই যে খোলা জানলার ঠিক বাইরে একজোড়া জ্বলন্ত চোখ অঙ্গারের মতো জল জল করছে। হিংস্র রক্তলোভী পৈশাচিক উল্লাস যেন ঝরে পড়ছে ওই দৃষ্টি থেকে। অন্ধকারের মধ্যে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি শুধু একজোড়া অগ্নিবিন্দু। আর একটু বাদেই যেন সে আমাকে গিলে খেয়ে ফেলবে। যদিও অন্ধকারের মধ্যে শরীরের কোনো অংশই দেখতে পাচ্ছিলাম না, তবু যেন মনে হচ্ছিল ওর বিরাট হাঁ আমাকে গ্রাস করবে। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হয়ে উঠেছে আমার। কি করব অথবা কি করণীয়, কি হতে পারে, কিছুই মগজে আসছিল না আমার। আমাকে কেউ যেন পাথরের সঙ্গে বেঁধে রেখে আমার নড়াচড়বার ক্ষমতা লুপ্ত করে দিয়েছে। সেই ভয়ঙ্কর চোখজোড়া আমার আরও কাছে চলে এসেছে। এক অসহনীয় অবস্থায় অন্ধকারের মধ্যে আমি এক অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে। এইবার হয়তো সে আমাকে ছিঁড়ে খাবে তার হিংস্র ধারালো নখ দিয়ে। সপাং করে একটা শব্দ হলো। শব্দের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম জ্বলন্ত চোখজোড়া যেন সেই আগেকারের দ্যুতি হারিয়ে ফেলেছে। ফুটে উঠেছে একটা ভয়ার্ত ছায়া। ধীরে ধীরে সেও সরে যেতে থাকলো জানলার থেকে। সেই মুহূর্তে এক ঝলক বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ল ঘরের মধ্যেই। এক লহমায় দেখতে পেলাম একটা বিরাট অতিকায় কালো ছায়া সরাত করে জানলা ফাঁক দিয়ে গলে চলে গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হরিনারায়ণ। হাতে রয়েছে সেই লম্বা চাবুক। ভেসে এলো হরির কণ্ঠস্বর। অন্ধকারের মধ্যে বসে রয়েছ কেন দাদা? টেবিলের তলে একটা হ্যারিকেন আছে, জেলে নাও। বৃষ্টির জলে বাড়ির লাইট ফিউজ হয়ে গেছে। সম্বিত ফিরল হরির কথায়। এতক্ষণ যেন আমি আমার নিজের মধ্যে ছিলাম না। হরির কোনো কথার জবাব না দিয়ে দেশলাই বার করে ফস করে একটা কাঠি জেলে হ্যারিকেনটা জ্বালিয়ে নিলাম। হরিকে বেশ চঞ্চল আর গম্ভীর মনে হলো। সে এগিয়ে এসে আমার সামনে চেয়ারটায় বসে পড়ল। আমি কিছু বলতে যাওয়ার আগেই হরি তার কণ্ঠস্বরকে যথাসম্ভব গম্ভীর করে বলল, দেখো দাদা, বারবার এক কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে ইতিপূর্বেই বলেছি কোনো রকম কৌতূহল দেখাবে না অথবা ঘর ছেড়ে বাইরে যাবে না। কিন্তু তুমি আমার কোনো কথা শুনছো না, এটা ঠিক নয়। একটু থেমে একটা বুকশেলফের দিকে আঙুল বাড়িয়ে হরি পুনরায় বলতে শুরু করলো, আপাতত তুমি এই বইগুলো পড়ো। আমার মনে হয় তুমি যা জানতে চাও তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর একটা কথা তোমায় বলে রাখি, তুমি অনেক কিছুই হয়তো দেখবে যা তোমার কল্পনা এবং চিন্তার বাইরে। তাই বলে হুট করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেও না যেন। হঠাৎ হরির চোখের দৃষ্টি কোমল এবং আর্দ্র হয়ে উঠল, কণ্ঠ হয়ে উঠল বাষ্পরুদ্ধ। সে বললে, তোমাকে আমি বিশ্বাস করি দাদা। আমি জানি তুমি নিরহংকারী এবং পরোপকারী। আর এটুকুও জানি তুমি নিশ্চয়ই আমার জন্য এটুকু উপকার করতে কার্পণ্য করবে না। কি যা তা বলছো হরি? আমি হরির কথায় বাধা দিয়ে উঠলাম। উপকার করার প্রশ্ন আসছে কোত্থেকে হরি? তুমি নিমন্ত্রণ করেছো, আমি এসেছি। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি? স্থির দৃষ্টি মেলে হরি তাকালো আমার দিকে। বললে, তুমি বইগুলো হাতে নিলেই বুঝতে পারবে আমি কি চাই আর কি উপকার প্রত্যাশা করি তোমার কাছ থেকে। হয়তো তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ নাও হতে পারে। তুমি শুধু বন্ধুকৃতটুকু করলেই আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দাদা। তুমি জানো না আমরা কি অসহ্য যন্ত্রণা ভোগ করছি। নরক যন্ত্রণা যে কি দারুণ যন্ত্রণা তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও। হ্যাঁ দাদা, একমাত্র তুমিই পারো আমাকে এই নরক কুণ্ড থেকে উদ্ধার করতে। আমি অভিভূত হয়ে শুনছিলাম হরিনারায়ণের কথা। বললাম, হরি, ব্যাপারটা একটু খুলেই বলো না কেন? কিন্তু আমার কথা শোনবার অপেক্ষায় হরি ছিল না। চেয়ার শূন্য। আমি হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিলাম একটু। সেই সুযোগে হরি কখন যে ঘর ছেড়ে বেরিয়ে গেছে টের পাইনি। বিছানা ছেড়ে এগিয়ে চললাম বুকশেলফের দিকে। দেখতে হবে এইসব বইগুলোতে এমন কি লেখা রয়েছে যাতে করে আমার সকল প্রশ্নের জবাব মিলবে। সপ সপ সপাং একটা শব্দের সঙ্গে সঙ্গে ভেসে এলো এক অমানসিক আর্তনাদ। কোনো মানুষ অমন বিভৎসভাবে আর্তনাদ করতে পারে বলে আমার মনে হয় না। আমি ছুটে গেলাম জানলার ধারে।
জানলার মধ্যে দিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির সামনের চাতালটায় হরি দাঁড়িয়ে আছে, তার হাতে চাবুক। সেই চাবুক দিয়ে সে নির্দয়ভাবে প্রহার করে চলেছে চারপাশে বিরাটাকায় বাদুড় শ্রেণীর প্রাণীকে। জীবগুলোর আর্তনাদ সারা অঞ্চলকে কাঁপিয়ে তুলেছে। বিস্ময়ে হতবাক হয়ে জানলা দিয়ে কাণ্ড লক্ষ্য করে চলেছি। কয়েক ঘা চাবুক খাওয়ার পর বাদুড়গুলির দেহে হঠাৎ পরিবর্তন ঘটে গেল। বাদুড়ের পরিবর্তে দেখা গেল কয়েকজন মানুষকে। আমার বিস্ময়ের মাত্রা উত্তরোত্তর বেড়ে চলছিল হরির কাণ্ড দেখে। হরি ভৎসনার সুরে ওই বাদুড় মানুষগুলোকে তিরস্কার করে বলছে, হতভাগার দল, তোদের মুক্তির জন্যই আমাকে এত কষ্ট স্বীকার করতে হচ্ছে, অথচ প্রত্যেকবারই আমার চেষ্টাকে তোরা বানচাল করে দিচ্ছিস। ফের যদি অবাধ্য হোস তবে এখান থেকে দূর করে দেবো। এখানে তোদের কোনো আশ্রয় হবে না। আশা করি কথাগুলো মনে থাকবে। মানুষের রক্তের পরিবর্তে আজকে হাঁসের রক্ত খেয়ে যা। হরি গুটি কয় হাঁস ওদের দিকে এগিয়ে দিতেই ওরা মুহূর্ত মাত্র দেরি না করে হাঁসের গলার কাছটায় দাঁত বসিয়ে রক্ত চুষতে থাকলো। মুখে ফুটে উঠল এক বীভৎস রূপ। ঠোঁটের কষ বেয়ে পড়তে থাকলো তাজা রক্ত। পিশাচের পৈশাচিক কাণ্ড দেখে ভয়ে শিউরে উঠল আমার বুক। বুঝলাম একটু আগেই অন্ধকারের মধ্যে এদেরই একজন এসেছিল আমার রক্ত পান করতে, কিন্তু হরির উপস্থিতিতে সেই যাত্রায় রক্ষা পেয়ে গেছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। চুরির শব্দে ঘুম ভাঙল। ফিরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে ইলা। এক রাস চুরি পড়েছে হাতে, কিন্তু আশ্চর্য হলাম দেখে যে একটু আগে যাকে দেখেছিলাম ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, এখন তার শরীরের কোনো অংশতেই কোনো ব্যান্ডেজ করা ছিল না। সুন্দর সিল্কের শাড়ি পরে অপরূপ সাজে সে দাঁড়িয়ে। ইলাকে বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরী বললেও বোধ করি ঠিক বলা হয় না। স্বর্গের অপ্সরার যেন আবির্ভাব ঘটেছে মর্তে। চোখ ফেরানো যায় না, চোখ ঝলসে যাচ্ছে তার রূপের জৌলুসে। মুখে তার মনোমোহনী হাসি। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে একটু সময় লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনার ব্যান্ডেজ কোথায় গেল? কলকল খলখল করে হেসে উঠল ইলা। সেই হাসির আমেজ আমার মগজকে যেন অবশ করে দিল। ইচ্ছা হলো ছুটে যাই ইলার কাছে। হরি যদি কিছু ভাবে তো ভাবুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ইলা আমার দিকে এগিয়ে আসতে আসতে অনুযোগ ভরা কণ্ঠে বললে, আমাকে জোর করে ব্যান্ডেজ দিয়ে মুড়ে রেখেছে ওই হতভাগা হরিনারায়ণটা, আর জোর জবরদস্তি করে কাঁচের বাক্সটায় আমাকে থাকতে বাধ্য করেছে। বলুন তো, এটা কি ওর ঠিক হচ্ছে? নিশ্চয়ই না, আমি প্রতিবাদ করে বললাম। খুবই অন্যায় কথা, আমি হরিকে নিশ্চয়ই বলবো। তবে তার আগে আমাকে জানতে হবে হরির সঙ্গে আপনার সম্পর্ক কত দূর। কোনো সম্পর্ক নেই, ঝাঁঝালো গলায় ইলা বললে। ও আমাকে জোর করে এখানে কয়েদ করে রেখেছে। আমি এখান থেকে পালাতে চাই, কিন্তু কিন্তু কিন্তুটা কি? প্রচণ্ড আগ্রহ প্রকাশ পায় আমার মুখে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, বলো বলো, তুমি নির্ভয়ই বলো ইলা। আবদারের সুরে ইলা বললে, বলবো বই কি, নিশ্চয় বলবো, সেই জন্যই তো এলাম। আপনি হ্যারিকেনের আলোটা একটু নিভিয়ে দিন। হরি যদি এসে পড়ে তো মুশকিল হবে। না না, সেটা ঠিক হবে না ইলা, আমি চিন্তিতভাবে বললাম। হঠাৎ যদি হরি এসে পড়ে তবে বড়ই লজ্জার ব্যাপার হবে। হরি আমাকে অন্য কিছু ভাবুক, তা আমি চাই না। বেশ, তবে বাইরে আসুন, বারান্দাটা অন্ধকার আছে, ওখানে দাঁড়িয়ে শুনবেন। ইলা হাতছানি দিয়ে আমাকে অনুসরণ করতে বলল। নেহাত মন্দ কথা বলেনি ইলা। আমি ইলাকে অনুসরণ করে বারান্দায় এলাম। বারান্দাটা তখন গাঢ় অন্ধকারে ঢাকা। বৃষ্টির জোর অনেকটা কমে গেছে। ইলাকে দেখতে পাচ্ছিলাম না, কেবল একটা সাদা মূর্তিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ফিসফিস শব্দ ভেসে এলো ওই সাদা মূর্তিটার কাছ থেকে। এদিকে এগিয়ে আসুন। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম মূর্তিটার কাছে। বললাম, ইলা, কি বলতে চাও বলো? আমাকে জোর করে এখানে আটকে রেখেছে, আপনি আমাকে উদ্ধার করুন। ইলা আরও সান্নিধ্যে এগিয়ে এসে বললে, দিনের পর দিন ওর অত্যাচারে জর্জরিত হচ্ছি। দেখছেন না, সবসময় আমাকে ব্যান্ডেজ বেঁধে আড়াল করে রাখে। হাতের কাছে কোনো খাবার থাকলেও খেতে দেয় না। এটা তো খুবই অন্যায় কথা, আমি সায় দিয়ে বললাম। হরি যে এতটা নিচে নেমে যাবে সে কথা তো স্বপ্নেও ভাবতে পারিনি ইলা। আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করব। এবং কথাটা মাঝপথে আটকে গেল আচম্বিতে। ইলা আমাকে জড়িয়ে ধরাতে। ইলার নিঃশ্বাস এসে পড়ছে আমার গালে। কি প্রচণ্ড ঠান্ডা সে নিঃশ্বাস।
মনে হচ্ছে হিমালয়ের বরফ ঘেরা গিরিশেখর থেকে কেউ যেন হিমশীতল হাওয়া বইয়ে দিচ্ছে। আমি অভিভূতর মতো নিঃসারে ইলার কবলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। হঠাৎ ইলা মুখটাকে আমার ঘাড়ের কাছে নামিয়ে আনলো। আমি অনুভব করলাম ইলা তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিয়েছে আমার ঘাড়ে। বুঝতে অসুবিধা হলো না যে হরির কথা না শুনে খুবই অন্যায় করে ফেলেছি। মেয়েটি নিশ্চয়ই পিশাচি, কিন্তু এখন আর সে কথা ভেবে কোনো লাভ নেই। নিজের বুদ্ধিকেই তিরস্কার করলাম। সাপাং! একটা চাবুকের শব্দ কানে আসতেই বুঝতে পারলাম আমি মুক্ত। ইলা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। হরির বিরক্তিসূচক কণ্ঠস্বরে চমকে উঠলাম আমি। ছি ছি দাদা, তোমাকে কতবার না বারণ করেছি ঘরের বাইরে না যেতে, কিন্তু কথা না শুনে তুমি কতখানি বিপদে পড়েছিলে বলো তো। যাও যাও, এক্ষুনি নিজের ঘরে ফিরে যাও। অপরাধীর মতো সুরসুর করে ফিরে গেলাম নিজের ঘরে। দরজাটা আপনা হতেই বন্ধ হয়ে গেল বাইরে থেকে। হরি আর আমার সঙ্গে ঘরে এলো না। যা হোক, ঘরের মধ্যে ঢুকতেই মনটা প্রশান্তিতে ভরে উঠল। মনে হলো একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছি যেন। বুকশেল্ফের কাছে এগিয়ে গেলাম। হা হতশ্রী, একটা বইও সেখানে দেখলাম না। পরিবর্তে পড়ে আছে একটা কালো খাতা। মলাটের ওপর জমা ধুলো ময়লা থেকে মনেই হবে না যে কেউ ওটাকে নিয়ে নাড়াচাড়া করছিল। বহুদিন ধরে অব্যবহৃত ওই খাতাখানি ছাড়া দ্বিতীয় কোনো বই দেখা গেল না। যদিও কিছুক্ষণ আগে হরি যখন সেলফটার কথা উল্লেখ করেছিল তখন প্রচুর বই নজরে পড়েছিল। থাকে থাকে সাজানো ছিল বুকশেল্ফের মধ্যে। আশ্চর্য হয়ে ভাবছি ব্যাপারটা আসলে কি? আমার চোখের ভুল, অথবা না না, অসম্ভব। যে সেলফে ধুলো ময়লা ভর্তি কালো খাতা থাকতে পারে সেই সেলফে কখনোই সেলফ ঠাসা বই থাকা সম্ভব নয়। ব্যাপারটা পরে ভেবে দেখবো চিন্তা করে খাতাটা তুলে নিলাম সেলফ থেকে। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে কালো খাতাটা যেই খুলেছি অমনি প্রচণ্ড এক গর্জনে সারা বাড়িটা গুম গুম করে উঠল। সবাই খাতাটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিলাম। গর্জনের চোটে কানে তালা লাগার উপক্রম। মনে হলো শত শত ক্ষুধার্ত সিংহ একযোগে গর্জন করতে শুরু করেছে, আর সেই দাপটে ঘর বাড়ি থর থর করে কাঁপছে। তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে মুখ বাড়াতেই এক অবর্ণনীয় কল্পনাতীত দৃশ্য চোখে পড়ল। যে গরু দুটো আমাদের গাড়ি টানছিল, অবশ্য আমার তাই মনে হলো, তাদের নাক মুখ দিয়ে নিঃসৃত হচ্ছিল ওই রকম আওয়াজ। চোখ দুটো ফুটবলের মতো বড় বড় হয়ে উঠেছে। নিঃশ্বাসে বেরোচ্ছে লকলকে আগুনের হলকা। গরু হয়েও সরীসৃপের মতো হামাগুড়ি দিচ্ছে, আবার বাঁদরের মতো সামনের দুপাকে হাত হিসেবে ব্যবহার করছে।